মুখ্যমন্ত্রীকে বলবো আপনার সিকিউরিটি বাড়ান। আপনার সঙ্গে বহু পুরুষকর্মী কাজ করে, আপনার নেতা মন্ত্রী আপনার সঙ্গে ওঠা বসা করে, আপনার আরও সাবধান হওয়ার প্রয়োজন আছে। কারণ তৃণমূলের নেতা যে প্রেস কনফারেন্স করে বলছে যে ওকে আগে আমাদের নেতাদের সঙ্গে অভিষেকের সঙ্গে ছবি পাওয়া গেছে অমুক সালে তমুক সালে, ও যে পরে রেপ করবে সেটা তো অভিষেক জানে না। ছাত্রনেতা বলছে ও যে পরে 2025-এ গিয়ে রেপ করবে আমি জানি না। তাহলে কখন কে রেপ করবে বলা যাচ্ছে না। আমি সেই জন্যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে খুব চিন্তিত। উনি সাবধানতা অবলম্বন করেন। এই পুরুষগুলোর উপরে বিশ্বাস করা যাচ্ছে না। কারণ সমাজটাকে আমরা ঢেলে সাজিয়েছি নগ্নতা, মদ, নেশা। আমাদের মদের সবথেকে বড় প্রমোটার কে? মুখ্যমন্ত্রী নিজে। তিনি গর্ববোধ করে বলেন এবারে আমরা রেকর্ড মদ বিক্রি করলাম। তাহলে সমাজকে আপনারা উচ্ছনে যাবেন, সমকামিতাকে স্বাধীনতা দেবেন, হিজাব পরলে কেউ সেটাকে টানবেন, সেখানে বলবেন মৌলবাদী। পুলিশ কনস্টেবলের পরীক্ষায় গেলে এই রাজ্য সরকার হিজাব থাকার জন্যে তাদের ইন্টারভিউ বাতিল করে দিয়েছিল। তো এই জিনিসে আমি চমকপ্রদ নয়, আমি আশ্চর্য নয়। তবে হ্যাঁ, অপরাধের পুরো পরিবেশ সাজানোর পরেও অপরাধ হওয়ার পর তো শাস্তি দরকার। রাজ্যে একের পর এক নারী নির্যাতন, আমরা আরজি কর দেখলাম, তামান্না খাতুন দেখলাম, সাউথ ক্যালকাটা ল কলেজ। কি বলবেন, নারীরা তাহলে সুরক্ষা কোথায় গিয়ে পাবে? নারীরা সুরক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ পরিবেশ পরিস্থিতি যা তৈরি করা হয়েছে তাতে নারীরা আক্রান্ত হবে। এক তো আমরা এমন একটা ভাব দেখাচ্ছি আমরা মনে হয় ইউরোপে বাস করছি। আমি বাড়ির নিচে কলকাতায় নামলে অলিতে গলিতে দেখি ভদ্রমহিলারা ছোটো জামা পরে, জিন্স পরে, গেঞ্জি পরে সিগারেট ফুঁকছে। তারপরে কাপড় চোপড় যা আছে আছে। এই কথাগুলো বললেই আমাকে মৌলবাদী আখ্যা দেওয়া হবে। এখন স্কুলে একটা ক্লাস 6-এর মেয়ে যদি হিজাব পরে যায়, হেডমিস্ট্রেস তাকে ক্লাস থেকে বার করে দেবে, কখনো তাকে নিটের পরীক্ষা দিতে দেবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, খুব বড় পাপ। তাহলে আমার সমাজ যদি উলঙ্গ হয়ে যায়, পুরুষরা অবাধে মদ গিলবে, গাঁজা খাবে, ইউনিভার্সিটি চত্বরে ছেলেমেয়েরা একসঙ্গে মেলামেশা করবে, আরে এরা তো নারী পুরুষের তো একটা আকর্ষণ আছেই, সেইটাকে অবাধ করে দেবেন আর ভাববেন যে সুরক্ষা কে দেবে? আপনি বলুন। আমি এই কসবার যে ঘটনা, কসবা থানার আন্ডারে ল কলেজে যে ঘটনা ঘটেছে, আমি এই ঘটনাটাকে সমর্থন করছি না, কিন্তু বলুন ওই ইউনিয়ন রুমের ভিতরে পুলিশ কি পাহারা দেবে? মুখ্যমন্ত্রী কি পাহারা দেবে? এর জন্যে কি মুখ্যমন্ত্রীকে দায়ী করব নাকি পুলিশকে দায়ী করব? এখন প্রাপ্তবয়স্ক যুবক যুবতীরা একসঙ্গে মেলামেশা করবে, ভালোবাসা করবে এবং অবাধ যৌন লাইসেন্স দেশের সরকার দিয়েছে। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বা পুরুষ মহিলা পরকীয়া করতে পারে, এটা বৈধ। তো যখন সমাজকে আপনারা এইভাবে ঢেলে সাজাচ্ছেন, এখানে ভুল কী হয়েছে? মেয়েটা তাদের বন্ধুবান্ধব, সেও একটা ইউনিয়নের মেম্বার, কোনো একটা পদে আছে, তাকে বলেছে আমি আসছি সন্ধ্যের পর তুই থাক। সে বুঝতে পারেনি যে তার আজকে ধর্ষণ হবে। সে ভাবছে আমার সহকর্মী, আমার একসঙ্গে কাজ করি, আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গে আমি ঘুমাবো, খাবো, সব কিছু করবো। এগুলো স্বইচ্ছা সহমতের ভিত্তিতে হবে, কিন্তু এখানে ঘটনাটা ঘটে গেছে ইচ্ছার বিরুদ্ধে। তাহলে এই যদি পরিস্থিতি হয়, হাসপাতালে তিলোত্তমা সেফ নয়, তার ধর্ষণ হয়ে গেল। ইউনিভার্সিটির মধ্যে ইউনিয়ন করে, মানে তার যথেষ্ট কন্ট্যাক্টস আছে, পরিচিত আছে, তার রেপ হয়ে গেল। আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনার সিকিউরিটি বাড়ান। আপনার সঙ্গে বহু পুরুষকর্মী কাজ করে, আপনার নেতা মন্ত্রী আপনার সঙ্গে ওঠা বসা করে, আপনার আরও সাবধান হওয়ার প্রয়োজন আছে। কারণ তৃণমূলের নেতা যে প্রেস কনফারেন্স করে বলছে যে ওকে আগে আমাদের নেতাদের সঙ্গে অভিষেকের সঙ্গে ছবি পাওয়া গেছে অমুক সালে তমুক সালে, ও যে পরে রেপ করবে সেটা তো অভিষেক জানে না। ছাত্রনেতা বলছে ও যে পরে 2025-এ গিয়ে রেপ করবে আমি জানি না। তাহলে কখন কে রেপ করবে বলা যাচ্ছে না। আমি সেই জন্যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে খুব চিন্তিত। উনি সাবধানতা অবলম্বন করেন। এই পুরুষগুলোর উপরে বিশ্বাস করা যাচ্ছে না। কারণ সমাজটাকে আমরা ঢেলে সাজিয়েছি নগ্নতা, মদ, নেশা। আমাদের মদের সবথেকে বড় প্রমোটার কে? মুখ্যমন্ত্রী নিজে। তিনি গর্ববোধ করে বলেন এবারে আমরা রেকর্ড মদ বিক্রি করলাম। তাহলে সমাজকে আপনারা উচ্ছনে যাবেন, সমকামিতাকে স্বাধীনতা দেবেন, হিজাব পরলে কেউ সেটাকে টানবেন, সেখানে বলবেন মৌলবাদী। পুলিশ কনস্টেবলের পরীক্ষায় গেলে এই রাজ্য সরকার হিজাব থাকার জন্যে তাদের ইন্টারভিউ বাতিল করে দিয়েছিল। তো এই জিনিসে আমি চমকপ্রদ নয়, আমি আশ্চর্য নয়। তবে হ্যাঁ, অপরাধের পুরো পরিবেশ সাজানোর পরেও অপরাধ হওয়ার পর তো শাস্তি দরকার। সেখানে
তৃণমূল দল অপরাধপ্রবণ দল, অপরাধ ঘটিত লোকগুলো দলের শুধু নেই, দলের নেতৃত্বে আছে, ঠিক আছে, এবং এরা সমর্থন করে আপনার ওই যে তামান্না খাতুনের যে ঘটনা, সেইটা দলের কর্মীরা করেছে, ঠিক আছে। তো দলের কর্মীর উপরে নিয়ন্ত্রণ কে রাখবে? দল নিশ্চয়ই রাখবে। এখানেও তৃণমূলের নেতাকর্মীরা ইনভলভ, তাহলে এর দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। এটা তো রাস্তার কোনো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা বলো, কোনো ক্রিমিনাল, গাঁজাখোর এইভাবে বলতে পারেন না। কিন্তু তৃণমূলের একজন বড় নেতা তিনি আবার বলছেন যে ওর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এটা তো এরা বলতেই পারে, এটা মানে এদের রন্ধ্রে রন্ধ্রে আছে। কোন দিন বলে দেয় যে না পার্থ চ্যাটার্জি এদের দলের কেউ না, পরিষ্কার করে দিলাম। কোন দিন বলে দেবে অভিষেক আমাদের দলের কেউ না। তো এইগুলো রাজনৈতিক লোকরা এরকম মিথ্যা কথা বলে, কিন্তু এরা দলের লোক, নাহলে দলের লোক না হলে টিএমসিপির ওখানে ইউনিয়ন আছে, টিএমসিপির ইউনিয়ন রুমে ঘটনা ঘটছে, তার দায় কি টিএমসিপি নেবে না? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এত বছর ধরে কোনো কলেজ, ইউনিভার্সিটি, কোথাও ছাত্র পরিষদের যে সমস্ত ইলেকশনগুলো হয় সেগুলো হয়নি। তারপরে ইউনিয়ন এখানে বর্তমান এবং ইউনিয়নে প্রাক্তনীরা সেখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের দ্বারা এরকম ঘটনা ঘটছে। দেখুন, এরা ইলেকশন করায়নি, এরা তো গণতন্ত্রটাকে শেষ করছে। আজকের দিনে দেখবেন কোঅপারেটিভে ইলেকশন হচ্ছে, পঞ্চায়েতের বিভিন্ন স্তরে ইলেকশন হচ্ছে, তৃণমূল ধুয়ে সাফ হয়ে যাচ্ছে। অতএব এদের একটা ভয় আছে, ইলেকশন ভীতি আছে, ইলেকশন আসলে এদের টেম্পারেচার হাই হয়ে যায়, অতএব ইলেকশন চাইবে না। আর কলেজগুলোতে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে, তো ক্ষমতা দখলের ব্যাপার আছে। এরা কোনো স্তরে, একটা পঞ্চায়েতের স্তরে, বুথ স্তরে, কোনো স্তরে অপোজিশনদের জায়গা দেবে না। এই জন্য এরা তৃণমূল মানে এটা নির্বাচন করাচ্ছে না। কিন্তু যেটা মূল সমস্যা, অপরাধপ্রবণ লোকদের এরা দলে জায়গা দেয়, নেতৃত্ব দেয়। আপনি বলছেন যে এইখানে আমরা জানি না, ও ওইরকম রেপ করবে জানি না, কিন্তু শওকত মোল্লা যে একজন খুনি আপনি তো জানেন, বোমাবাজ জানেন, তো সে নেতা আছে কী করে? তাকে এমএলএর টিকিট কী করে দেন? তো সবসময় মিথ্যে কথা বলে হয় না। এই দলটা অপরাধীদের দল, এটা মুখ্যমন্ত্রী নিজে জানেন। আপনি যখন আরাবুল আর শওকত মোল্লাকে পাঠাচ্ছেন যে ভাঙড় দখল করতে হবে, তো নির্বাচন হয়, নির্বাচনে আপনি ভোটে জিতে দখল করবেন, একটা সিটের জন্য পাগল হয়ে যাচ্ছেন কেন? মানে অপরাধীদের যে এরা সাহায্য নেয়, ব্যবহার করে। এই যে তপসিয়ায় ছেলেটা খুন হলো, রকি কাদের লোক? তৃণমূলের লোক, সব জানে। আজকে যাদবপুরে ওইখানে যারা প্রতিবাদ করছে ছাত্ররা, তাদের ছাত্রদের ব্রুটালি মারা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে কেন? আন্দোলনকে কেন রুখবেন? এই বিষয়ে যে আমরা দেখলাম এসএফআই, ডিওয়াইএফআই থেকে শুরু করে স্টুডেন্ট ফ্রন্টের যারা আন্দোলন করছিল, এর বিরোধিতা করছিল এবং পুলিশের কাছে গিয়ে, কসবা থানায় গিয়ে দাবি জানাচ্ছিল যেন দোষীরা অবিলম্বে শাস্তি পায়, সেই পরিস্থিতিতে তাদেরকে টেনে হিচড়ে আমরা দেখলাম যে পিজেন ভ্যানে তোলা হলো, তাদেরকে জেলবন্দি করা হলো। কি বলবেন, তাহলে কি প্রতিবাদ করা যাবে না রাজ্যে? আসলে মুখ্যমন্ত্রী চান যে রাজ্যে বিরোধী বলে কিছু থাকবে না, প্রতিবাদ বলে কিছু থাকবে না, মানুষ অসহায়ের মতো তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবেন। একদিকে বিজেপির সন্ত্রাসের ভয় দেখাবেন। আজকে বলুন মুখ্যমন্ত্রী, টিএমসিপির নেতা, আরও অনেকে, শশী পাঁজা, সবাই বলছে আমরা অপরাধীর শাস্তি চাই। অর্থাৎ এই কথাটাই যদি ডিএফআই বলে, এসএফআই বলে, বা স্টুডেন্ট ফেডারেশন বলে, বা অন্য যে কোনো লোক বলে, তাহলে আপত্তি কোথায়? তাদের আপনি ক্রাশ করছেন কেন? আপনি যাচ্ছেন এই খবরটা যত তাড়াতাড়ি নিউজের বাইরে চলে যাবে, তারপরে এদের বেলছেল হয়ে যাবে, এরা আবার ভলতবিয়েতে ঘুরে বেড়াবে। মানে এই যে মানুষের কাছে বার্তা যাচ্ছে তৃণমূলের যেই অপরাধ, অব্যবস্থা এবং এই শাসক দলের যে যোগসাযোগ এই ক্রিমিনালদের সঙ্গে, এরা তো ক্রিমিনাল। ছাত্র ইউনিয়নের নেতা হলে তো কী হবে? যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করে তারা ক্রিমিনাল। অতএব এই ক্রিমিনালদের চর্চা বেশি হলে যাতে মানুষের মনে এইটা মনে না হয় যে এটা অপরাধপ্রবণ রাজ্য হয়ে গেছে বা এখানে প্রচুর অত্যাচার হচ্ছে। তৃণমূল আতঙ্কিত, মানুষ কোথায় খেপে না যায়। অতএব মানুষের কথা যারা বলবে, বিচারের কথা বলবে, যারা শাস্তির দাবি করবে, তাদেরকে মেরে ধরে গুড়িয়ে শেষ করে দাও, জেলে পুরে দাও, যা পারো করে দাও, কিন্তু অপরাধীদের বাঁচাতে হবে। এটা অপরাধীদের বাঁচানোর প্রবণতা না হলে কখনো এই যারা আন্দোলন করছে তারা তো গোলাগুলি নিয়ে বোমাবাজি করছে না। আপনারা বিজয় মিছিল করে বোমাবাজি করে মানুষকে হত্যা করছেন, কিন্তু এখানে এসএফআই, ডিওএফআই বা স্টুডেন্ট ফেডারেশন এরা নিশ্চয়ই বোমাবাজি করছে না। তাহলে এদেরকে ক্রাশ আপনারা কেন করবেন? তার মানে এটা পরিষ্কার, আপনি অপরাধীকে বাঁচাতে যাচ্ছেন।
অপরদিকে এরই মাঝে আরেকটা বিষয় যেটা সপ্তাহখানেক ধরে চলে আসছে, রাজা বাজারে ইললিগাল কনস্ট্রাকশনের নামে একের পর এক বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে এবং সেখানে তাদের যারা বাসিন্দা তাদের বেহাল অবস্থা। কি বলবেন, কি বিষয়টা কি? দেখুন, এটা হাজার হাজার কোটি টাকার একটা স্ক্যাম, একটা ষড়যন্ত্র। একটা সিম্পল কথা বলছি, এই শহরে জনসংখ্যা বাড়ছে, মানুষের আবাসনের প্রয়োজন আছে, আবাসন করা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। তারা হয়তো নিউ টাউন, রাজারহাট এইসব করেছেন, সেখানে 999 বছরে মানে প্রায় 1000 বছরে লিজ দেন, সেইখানে মুসলমানরা যেতে পারবে না। আর মুসলমানরা অন্য এলাকায় গেলে তারা আক্রান্ত হচ্ছে, তাদেরকেও ভাড়া দেবে না, জমি দেবে না। অতএব তারা বাধ্য ওই তপসিয়া, রাজাবাজার, তিলজেলা, মেটিয়াপুরোজ এই সমস্ত জায়গায় তারা থাকবে, খিদিরপুরে থাকবে এবং সেইখানে তারা যে ঘর তৈরি করবে। যদি কোনো প্রমোটার বা ব্যক্তি নিজের বাড়ি করার জন্য গভর্নমেন্টকে যদি প্ল্যান নিয়ে যায় যে আমি একটা 4 তলা বা 5 তলা 6 তলা বাড়ি করতে চাই, তাহলে ওখানে প্ল্যান দেওয়া হবে G+1 বা বড় জোর রাস্তা চড়া থাকলে G+2, এর বেশি করতে পারবেন না। পিছনে আপনি 8 ফুট ছাড়ুন, সামনে 15 ফুট ছাড়ুন, এদিকে 6 ফুট, ওদিকে 10 ফুট করে এমন একটা সিচুয়েশন করে দেবে যে বলবে যে প্রমোটার ভাববে এই বাড়িটা তৈরি করে পুরানো যারা টেনেন্ট তাদেরই তো আমি জায়গা দিতে পারবো না, বাড়িওয়ালাকে জায়গা দিতে পারবো না, তাহলে বাঁচবে কি, আমি বিক্রি কি করব, আমার যে কনস্ট্রাকশনের খরচ আমি তুলবো কী করে? অতএব তার অঙ্ক মিলছে না। এরকম একটা জায়গায় ক্যালকাটা কর্পোরেশন তার বিল্ডিং সেকশন এরকম একটা জায়গা তৈরি করে দিল। অতএব যেখানে আপনি বলছেন যে G+1 বা G2-র ওপরে বাড়ি তৈরি করতে পারবে না, তাহলে ওই বাড়িটা 6 তলা কী করে তৈরি হয়? ওই বাড়িটা নিশ্চয়ই গোপনে তৈরি হয় না। এবং ওই বাড়িটা তৈরি যাতে না হয় ইললিগাল কনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ইললিগাল না, এটা নিজেদের জায়গাতেই তৈরি হয়, এটাকে আনঅথরাইজড বলা হয়, অনুমতি বিহীন বাড়ি তৈরি হচ্ছে। তাহলে যাদের এটা দেখার কথা, বিল্ডিং সেকশনের দেখা আছে, লোকাল ওয়ার্ডের ইন্সপেক্টর আছে, যাতে কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন না হয়, তাহলে সে দেখতে পায় না কেন? থানা কেন দেখতে পায় না? এরকম একটা ঘটনা ঘটে। বিল্ডিং সেকশন কর্পোরেশন, ক্যালকাটা কর্পোরেশন দেখতে পায় না, ওখানকার কাউন্সিলর দেখতে পায় না, মেয়র দেখতে পায় না, মুখ্যমন্ত্রী এই শহরে থাকে দেখতে পায় না। বিষয়টা হচ্ছে কি, বলে তুমি ইললিগাল বা আনঅথরাইজ কনস্ট্রাকশন করো, এটা করলে কি হবে, তোমার প্রতি স্কোয়ার ফিটে ওই লোকাল গুন্ডা পয়সা নেবে, কাউন্সিলর পয়সা নেবে, এমএলএ নেবে, এমপি নেবে, লোকাল থানার ওসি নেবে, বিল্ডিং সেকশনের ইঞ্জিনিয়ার নেবে, ওই লোকাল ইন্সপেক্টর আছে, এরা সবাই ইঞ্চিতে ইঞ্চিতে টাকা বুঝে নিল। টাকা কার লাগলো? যে সোনা বিক্রি করে, ধার দেনা করে, গ্রামের জমি বিক্রি করে, মেহনত করে ওই একটা ছোট্ট ফ্ল্যাট যে নিচ্ছে, আসলে টাকাটা তার লাগছে। এরা সবাই লুটেপুটে গেলো কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এই শহরে প্রমোটিং হয়। এবং এই প্রমোটিংয়ের কাজে যে ছেলেগুলোকে এরা লাগিয়ে রেখেছে তারা বেশিরভাগ অ্যান্টি সোশ্যাল। কারণ ভদ্রলোক কাজ করতে গেলে ভাববে আমি প্ল্যান পাচ্ছি না, ইললিগাল করব, কাল কী হবে জানি না, বিপদে কোনো ভদ্রলোক এই কাজ করবে না। অতএব এই ছেলেগুলো যাদের পুঁজি কম আর মুসলিম এলাকায় ডিমান্ড বেশি, একটা বাড়ি করলে অ্যাডভান্স বুকিংয়ের জন্য লোক টাকা দিয়ে দেয়, তো বিনা পুঁজির ব্যবসা হচ্ছে। নেতা মন্ত্রী সবাইকে টাকা ভরে ভরে দিল, বিল্ডিং হয়ে গেল, ওর লাভের অংশটা নিয়ে চলে গেল। আর এখন আদালতে গিয়ে এখন এইটা হচ্ছে কি এটা ইললিগাল। তাহলে আদালতকে প্রশ্ন করা উচিত, বিল্ডিং সেকশনকে ডাকো, এখানে বাড়িটা তৈরি হলো কী করে? কাউন্সিলরকে ডাকো, এখানে বাড়ি তৈরি হলো কী করে? ওসিকে ডাকো, বাড়ি কী করে তৈরি হলো? যদি অযোগ্য শিক্ষক হলে তার চাকরি চলে যেতে পারে, তাহলে অযোগ্য ওসির চাকরি কেন যাবে না? অযোগ্য কাউন্সিলরের কেন তার কাউন্সিলর পদ বাতিল হবে না? কেন বিল্ডিং সেকশনের ইঞ্জিনিয়ারের চাকরি যাবে না? এরা তো সবাই এই অপরাধে যুক্ত। বাড়িটা তুমি এসে দুমদুম করে ভেঙে দিলে হাতুড়ি দিয়ে, ওই গরিব মানুষগুলোর জন্য তো সরকারের কোনো বিকল্প প্ল্যান নেই। তাহলে এর থেকে ভালো হয় না যে সরকার ওইখানে G+5 প্ল্যান দিক, অ্যাটলিস্ট চতুর্দিকে 5 ফুট করে জায়গা ছাড়ার নির্দেশ দিক। তাহলে পাশাপাশি দুটো বাড়ি থাকলে 5 ফুট 5 ফুট ছাড় দিলে 10 ফুটের রাস্তা মাঝখান থেকে বেরিয়ে আসবে, বাড়িতে আলো বাতাস থাকবে। আর ওই প্রমোটারকে যদি এই থানাকে, বিল্ডিং ইঞ্জিনিয়ারকে, কাউন্সিলরকে, নেতাকে, গুন্ডাকে পয়সা না দিতে হয়, তাহলে ও ব্যবসায়ীর মতো একটা ভালো করবে, বাড়ি ভালো ডিজাইন করবে, ভালো মেটেরিয়াল ইউজ করবে। এবং সবথেকে বড় কথা, ওই ইলিগাল বাড়িটা যখন বিক্রি হবে ওনারশিপে, কষ্টসিষ্ট করে মানুষ কিনবে, কিন্তু ওই বাড়িতে প্রতি স্কোয়ার ফিটে গভর্নমেন্ট বিশাল ট্যাক্স পাবে, রাজকোষ ভরে যাবে। কিন্তু এই সরকার রাজকোষ ভরতে চায় না, পকেট ভরতে চায়। প্রত্যেকে পকেট ভরার ধান্দায় আছে, মানুষের পয়সা যাচ্ছে। কিন্তু আজকে এই গরিব মানুষগুলো যে নিজের পুরো জীবনের পুঁজি দিয়ে একটা ফ্ল্যাট নিচ্ছে
400 স্কোয়ার ফিটের, 500 স্কোয়ার ফিটের ছোটো ছোটো ফ্ল্যাট আপনি দেখবেন যে আমার বাচ্চাদের জন্য একটা মাথা গোঁজার জায়গা করে দিয়ে যাব, তার সারা জীবনের ইনকামের পয়সাটা সেখানে লাগিয়ে দিল, আর এখানে এসে হাতুড়ি মেরে একতলা থেকে 5 তলা পর্যন্ত ভেঙে তার বাথরুম, ঘর, ছাদ, দেওয়াল সব ছিন্ন ভিন্ন করে দিল, তার সারা জীবনের মানে সঞ্চয়টাকে ছিন্ন ভিন্ন করে দিল। এইটা কি কোনো ব্যবস্থা হতে পারে? সেম চিত্র তো আমরা উত্তরপ্রদেশেও দেখতে পাচ্ছি, যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্র পশ্চিমবঙ্গে। এখানে স্টোরি আলাদা কিন্তু ঘটনা এক। ওখানে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হয়, এখানে হাম্বার দিয়ে হাতুড়ি মেরে ঘরা হচ্ছে। ওইখানে যোগীর ফরমানে ঘর ভাঙা হচ্ছে, এখানে কোর্টের রায় দিয়ে ভাঙা হচ্ছে। কিন্তু মুসলমানদের এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। মাথা গোজার জন্য ছেলেপুলে বড় হচ্ছে, বিয়ে দেবো, ঘর সংসার করব, কিছু করব, তাকে তার পাড়ায় একটা ঘর নিতেই হচ্ছে। এবং তখন সে ভাবছে এর পিছনে তো প্রমোটার আছে, এই ভোট আমার এই দরজায় তো চাইতে আসে, নেতা আছে, সে মুখ্যমন্ত্রী থেকে কে আসে না, সবাই আসে। তাহলে এরা যখন সবাই পয়সা খেয়েছে, নিশ্চয়ই এটা ভাঙবে না, তার এটা বিশ্বাস, সে নিচ্ছে। আপনি দেখুন এখন রাজাবাজারে ভাঙছে, কিন্তু তপসিয়ায় বিল্ডিং তৈরি হচ্ছে, লোক ঘর নিচ্ছে। মেটিয়াপুরে যে খিদিরপুরে, কলুটোলা, যাকে নিয়েছে যেখানে যান, আবার ঘর তৈরি হচ্ছে, আবার লোক কিনছে। এবং তখন তাদের বলা হয় কুছ নেই হোগা, হাম লোক সব বন্দোবস্ত কর দেঙ্গে, উপর পুরা সেটিং হ্যাঁ। সাধারণ মানুষকে বুঝিয়ে বাজিয়ে এরা এইভাবে নিজেদের উল্লু সিধা করে। আর এখন এই সরকারি এদের বিকল্প কোনো ব্যবস্থা না করে, আরে গভর্নমেন্ট কিছু ট্যাক্স নিয়ে এদের রেগুলাইজ করিয়ে দিক এবং আগামী দিনের জন্য বিল্ডিং স্যাংশন প্ল্যান দিক। যদি এই কলকাতায় যদি 20, 25, 30 তলা, 50 তলা বাড়ি তৈরি হতে পারে, তাহলে কি 6 তলা বাড়ি হতে পারে না? আমি তো বলছি আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি কম করে 10 তলার প্ল্যান দিতাম, তাহলে এই শহরে আবাসনের সমস্যা অনেক সমাধান হতো। ওখানে দেখো মেটেরিয়াল ঠিক হয়েছে, ফাউন্ডেশন ঠিক হয়েছে, সিঁড়ি কতটা থাকবে, ভেন্টিলেশন কতটা থাকবে, সব থাকবে। আর শেষ কথা হলো গভর্নমেন্ট ট্যাক্স পাবে, গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা রেভিনিউ পাবে। সেইটাকে গভর্নমেন্ট চাচ্ছে না, গভর্নমেন্ট চাচ্ছে ব্ল্যাক মানি আসুক, কালাধন আসুক, পার্টি ফান্ড মজবুত হোক, পার্টি মজবুত হোক। আর পার্টি প্রচুর এই প্রমোটারগুলো যাদেরকে আমরা গুন্ডা বলি, এরা যদি সহজে লিগ্যাল স্যাংশন প্ল্যান G+5 পেয়ে যায় না, এরা নেতার পিছনে ছুটবে না, এরা মন দিয়ে কাজ করবে। এটা তো ব্যবসা। কিন্তু এখন আমরা প্রমোটারদের গুন্ডা বলি, তাদের ব্যবসায়ী বলি না। এই সিস্টেমটাকে তৈরি করেছে এই সরকার, এর আগের সরকার, এই সরকার এটা করছে। যতক্ষণ মানুষের কথা ভাবার মতো সরকার আসবে না, মানুষ এটা বুঝতে পারছে না। মানুষ কি বলছে, যে সবনে পয়সা লিয়া, ये तो प्रमोटर थाना भी पैसा लिया, इलाका को गुंडा लिया, काउंसिलर लिया, नेता लिया, तो आज जब टूट रहा है तो कोई नज़र क्यों नहीं आता, सामने क्यों नहीं आता? हमारा भरोसा চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পে আপ কুছ করিয়ে। কিন্তু এই বোকা লোকগুলো জানে না, এই যে পুলিশের দোষ দিচ্ছ, নেতার, গুন্ডার, প্রমোটার সবাই দোষ দিচ্ছ, এদের সবার মাথা হচ্ছে, এই গ্যাংটার মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী। কর্পোরেশন তো মুখ্যমন্ত্রীর আন্ডারে, পুলিশ মুখ্যমন্ত্রীর আন্ডারে, এলাকার কাউন্সিলর মুখ্যমন্ত্রীর আন্ডারে, এমনকি প্রমোটার তারাও পার্টি করে। এই টোটাল এই যে ক্রিমিনাল গ্যাং, এই ক্রিমিনাল গ্যাংয়ের কিংপিন হচ্ছে মুখ্যমন্ত্রী। কিন্তু এই সহজ মানুষগুলো ভাবছে মমতা ব্যানার্জি ভালো, ও আমাদের কিছু রক্ষা করবে। যতক্ষণ এই জায়গা থেকে বেরিয়ে না আসবে যে না আসলে নাটের গুরু মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই সর্বনাশের মূল নেত্রী, ততক্ষণ কিন্তু এর সমাধান হবে না। মানুষকে জাগতে হবে, সরকার মানুষের জন্য কি করছে তার আবাসনের জন্য ভাববে না। যতক্ষণ নিজের সরকার না আসবে, মানুষের সরকার না আসবে, মানুষের জন্য ভাববে না। এরা মানুষকে ব্যবহার করবে আর ওই আখের রসের ছিবড়ের মতো রসটা বার করে নিয়ে ছিবড়েটা ফেলে দেবে। ভোট নিয়ে নিল, পয়সা নিয়ে নিল, সব নিয়ে নিল, এখন ওরা ছুটবে পার্টির নেতার কাছে। 1 লাখ ले लो, 2 লাখ ले लो, बिल्डिंग किसी तरह से बचा लो। এবং ওই যেভাবে ফুটপাতে হকার তুলে দেওয়া হয়, আবার পয়সা নিয়ে ওদের বসানো হয়। এই ঘরগুলোকে আবার দেখবেন পয়সা নিয়ে, ঘর কিনতে পয়সা নিয়েছে, আবার পয়সা নেবে, আবার দেখবেন 6 মাস পর এগুলো রিপেয়ারিংয়ে আবার পয়সা দিয়ে, নিজের পয়সা দিয়ে তৈরি করবে। উপায় নেই, সব তো লাগিয়ে ফেলেছে, আবার 2 লাখ 5 লাখ করে দেবে। আর এরাই ভয়ে আতঙ্কে থাকবে। এইটা হচ্ছে সিস্টেম। এটা অনেক বড় একটা মাফিয়া গ্যাং, মানে এতে পুলিশ, সরকার, গুন্ডা সব মিলিয়ে একটা বড় নেক্সাস, এটা গ্যাং।